বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনাজপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার মানবিক বিভাগের পৌরনীতি বিষয়ের ছাত্রছাত্রীগণ, তোমরা নিশ্চয় ভালো আছো। এই মহামারী করোনাকালে তোমরা নিশ্চয় স্বাস্থ্য সচেতনতা বোধ রেখে সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব এগুলো নিশ্চিত করে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি পূর্বের একটি ক্লাসে তোমাদের সাথে পৌরনীতি, সুশাসন এবং মানবাধিকার, জেন্ডার স্টাডিজ ইত্যাদি বিষয়ে একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে তোমরা ক্লাসটায় বেশ পার্টিসিপেট করেছিলে এবং ক্লাসের ব্যাপারে মন্তব্য জানিয়েছিলে, অনেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলে। আমি তোমাদের সাথে সে বিষয়ে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে যে ইমিডিয়েট পূর্বের ক্লাসটি একটি ফলপ্রসূ ক্লাস হয়েছে। তোমরা আজকের ক্লাসের বিষয়েও যদি তোমরা সেরকম পার্টিসিপেট করো, তাহলে আমি মনে করি বাংলাদেশ সরকারের যে এই অনলাইন ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে সেটা ফলপ্রসূ হবে। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা খুব বেশি ধনী রাষ্ট্র না, আমাদের লজিস্টিক সাপোর্ট খুব কম। আমরা এরই মধ্যে তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নয়ন এবং প্রসার ঘটিয়েছি। সরকার চেষ্টা করে যাচ্ছে, অব্যাহতভাবে সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে জাতীয় শিক্ষা কার্যক্রম চালু রাখা যায়। এই যে অব্যাহত প্রচেষ্টা সরকারের, এক্ষেত্রে আমরা শিক্ষক সমাজ এবং তোমরা ছাত্রছাত্রীবৃন্দ এই ক্লাসের মাধ্যমে যদি আমরা পরস্পর ইন্টারেকশন না করি, আমরা আমাদের উপর আরোপিত দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তোমরা ছাত্রছাত্রীরা যদি সেটা সঠিকভাবে দায়িত্ব পালন না করো, তাহলে কিন্তু এটা রাষ্ট্রের প্রতি আনুগত্য হয় না এবং সরকারের যে প্রচেষ্টা ব্যর্থ হওয়া মানে সরকারের সম্পত্তি নষ্ট হওয়া। আজকে সরকারের যে কোনো প্রচেষ্টাকে যে নাগরিকরা সাধুবাদ জানাবে, সরকারের প্রচেষ্টার সাথে নাগরিকরা একত্রিত হবে, একাত্মতা ঘোষণা করবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য দিবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি। আজকে উচ্চ মাধ্যমিক শাখার এই পৌরনীতি বিষয়ের যে বিষয়টি আমি উপস্থাপন করব, সেই বিষয়টি হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় এবং সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য। কিছুক্ষণ আগেই আমি যে বিষয়টি বলেছিলাম যে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কর্তব্যের সাথে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য, এটি কিন্তু একটা অপরটার সাথে জড়িত। অর্থাৎ সরকারের কর্মসূচির সাথে নাগরিকদের একাত্মতা বা নাগরিকের চাওয়া পাওয়ার সাথে সরকারের কর্মসূচি গ্রহণ, প্রণয়ন, বাস্তবায়ন এগুলো কিন্তু একটা অপরটার সাথে জড়িত। তোমরা জানো যে অতি প্রাচীনকালে এই সুশাসন কথাটি কিন্তু ছিল না এবং এই সুশাসন কথাটি কিন্তু বিংশ শতাব্দীর কথা। তো তাহলে অতি প্রাচীনকালে আমরা কি দেখেছিলাম? আমরা অতি প্রাচীনকালে যে জিনিসটা দেখে এসেছি যে তখন এই বর্তমান যে সুশাসন, এই সুশাসনেরই আরেকটা রূপ ছিল। তখন আমরা আর কি সেটাকে বলি যে ওটা ছিল শোষণ। অর্থাৎ রাজা, বাদশাহ, জমিদার, বিশেষ করে যারা গোষ্ঠী সম্প্রদায়ের যারা মালিক ছিল, এরা আসলে শাসনের নামে নাগরিকদেরকে এক ধরনের শোষণ করত। কালক্রমে নাগরিকদের মধ্যে যখন সচেতনতা বোধ চলে আসে, নাগরিকরা যখন নিজেদের দাবি আদায়ে
সোচ্চার হয়, নাগরিকরা যখন বুঝতে পারে যে সরকারের দায়িত্ব কর্তব্য যেমন আছে, নাগরিকের দায়িত্ব কর্তব্য যেমন আছে, সরকার যে সকল কার্যক্রমের সাথে জড়িত থাকবে নাগরিকরাও তার সরকারেরই একটা অংশ হিসেবে সরকারের সাথে অংশগ্রহণ করবে। এই বিষয়গুলো যখন নাগরিকদের মধ্যে এক ধরনের বোধশক্তি জাগ্রত হয়, তখন এই শোষণ শব্দটি অনেকটা ঔপনিবেশিক আমলেই এই শোষণ শব্দটি বিদায় ঘটে যায়। তখন ঔপনিবেশিক আমলের বিদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মাঝামাঝি সময় কিন্তু আমরা দেখি যে এই শোষণ শব্দটি বিদায় হয়ে শাসন শব্দটি জড়িত হয়। তাহলে শোষণ বিদায় হয়ে গেল, আসলো শাসন। শাসন করতে গিয়েও দেখা গেছে যে নাগরিকরা কিন্তু সন্তুষ্ট হতে পারে না। তারা কিন্তু এই শাসনের মধ্যেও অনেকগুলো ভুল ত্রুটি তারা খুঁজে পায়। তারা আরও নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা লাভ করে। তখন কিন্তু আমরা দেখি যে এই শাসনের রূপ অনেকটা প্রশাসন আসে, অর্থাৎ প্রকৃষ্ট রূপে যদি আমরা শাসন করি, নাগরিকের সাথে মতামত নিয়ে নাগরিকদের সাথে যথাযথ আইনের মাধ্যমে যদি আমরা শাসন প্রতিষ্ঠা করতে পারি, আমরা সেটাকে বলতেছি প্রশাসন। এখন একবিংশ শতাব্দীতে যখন আমরা আসতেছি, তখন কিন্তু আমরা দেখতেছি যে এই প্রশাসন কথাটাও এখন পরিণত হচ্ছে সুশাসনে। অর্থাৎ এই বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্রগুলি আছে সেগুলোকে আমরা এখন কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে চিনি, যে সরকার গঠিত হবে মূলত নাগরিকদের কল্যাণের জন্য। অর্থাৎ পুলিশি রাষ্ট্র না, শোষণ শাসন এগুলো না, নাগরিক কল্যাণ করবে যে সরকার। যতদিন যে সরকার নাগরিকের কল্যাণে কাজ করে যাবে, ততদিন সেই সরকার ক্ষমতায় থাকবে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকবে। এক্ষেত্রে আমরা কিন্তু এই যে জনকল্যাণকর যে রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সেই জনকল্যাণকর রাষ্ট্রগুলোতে আমরা দেখেছি যে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় আমরা কিছু বের করেছি এবং সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য আমরা বের করেছি। সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দায়িত্বে আমরা 1 নম্বর নিয়ে এসেছি যে সরকারের সঠিক নেতৃত্ব এবং সিদ্ধান্ত। একটা দেশে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা, তাহলে সরকারকে অত্যন্ত দৃঢ় হতে হবে এবং সঠিক নেতৃত্বে সরকার যেন থাকে। যত আপদ বিপদ, যত কিছু রাষ্ট্রের প্রতি ষড়যন্ত্র হোক, যা কিছু হোক না কেন, সরকার কিন্তু একেবারে দৃঢ়তার সাথে সঠিক নেতৃত্ব প্রদান করবে। যে কোনো সমস্যা সমাধানে সরকার সচেষ্ট থাকবে। তোমরা সাম্প্রতিককালে দেখবা যে বাংলাদেশ সরকারও এরকম ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ সৃষ্টি করেছে। যে হেফাজত আন্দোলন তোমরা জানো, অনেকে হয়তো জানো না, যে হেফাজত আন্দোলন যখন একটা ঢাকা শহরে একটা সংকট সৃষ্টি হওয়ার মতো হলো, সরকার কিন্তু সেখানে খুব দৃঢ় অবস্থান নিয়ে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করেছে। তাদেরকে কিন্তু ঢাকায় যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তারা নিজেরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অতি যত্ন সহকারে সে বিষয়টি কিন্তু মেকআপ করেছে। আবার সঠিক নেতৃত্বের কথা যদি বলি, সরকার বলেছিল যে পদ্মা সেতু করব, এটা একটা সঠিক নেতৃত্বের ব্যাপার। দক্ষিণবঙ্গের অনেকগুলো ডিস্ট্রিক্ট তারা কিন্তু এই ঢাকার সাথে, রাজধানীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারতেছিল না। এটা একটা বড় একটা অংশ যখন ক্যাপিটাল বা রাজধানীর সাথে যখন যোগাযোগ স্থাপন করতে পারে না দেশের বড় একটা এলাকা, অবশ্যই এটাতে একটা বড় সমস্যা সৃষ্টি হয়। সরকার সেখানে কিন্তু একই সঙ্গে সড়ক সেতু এবং রেল সেতুর সংমিশ্রণ ঘটে পদ্মা সেতু করছে। এটা হচ্ছে সরকারের সঠিক নেতৃত্ব এবং সিদ্ধান্তের কথাই আমি বলছি। এরকম সরকার চেয়েছিল যে মোবাইল ফোনের মাধ্যমে
তোমরা দেখেছো মোবাইল ফোনের মাধ্যমে অনেক ক্রাইম হতো, একজন আর একজনকে ফোন করে হুমকি দিত, চাঁদাবাজি করত, হ্যাঁ, তারপর নানান ধরনের সামাজিক অপকর্মের সাথে লিপ্ত হতো, অনেক খুন রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সংগঠিত হতো। সরকার কিন্তু এটি চেয়েছে যে না, একটা প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকরা যখন এই ধরনের কাজে অনেক নাগরিকরা যখন জড়িয়ে পড়ছে, তখন সরকার কিন্তু সেটা তোমরা জানো যে বায়োমেট্রিক একটা ব্যবস্থা তারা স্থাপন করলো, যে না এখন থেকে মোবাইল সাবস্ক্রাইব যারা করবে তাদেরকে কিন্তু, যারা সিম নিবে তাদেরকে কিন্তু একটা আইডেন্টিফিকেশন মডিউলের মাধ্যমে তাদেরকে এখানে বায়োমেট্রিক দিতে হবে যে না, এই সিমটার মালিক আমি, এই সিমটার মালিক তুমি, এই সিমটার মালিক অমুক প্রতিষ্ঠান, এই সিমটার মালিক অমুক। তো এই যে এখন কিন্তু আমরা এই যে সরকার যে একটা সঠিক নেতৃত্বের মাধ্যমে এই বিষয়টা নিলে, এখন কিন্তু আমরা আর ওই মোবাইলের মাধ্যমে অপকর্ম, মোবাইলের মাধ্যমে হুমকি ধামকি এই জিনিসগুলো থেকে কিন্তু নাগরিক রক্ষা পেয়েছে। সুতরাং এই যে সরকারের সঠিক যে নেতৃত্ব দেওয়া, সঠিক সিদ্ধান্ত দেওয়া, এগুলো সুশাসন প্রতিষ্ঠার সরকারের আমরা মনে করি যে এটা 1 নম্বর একটা দায়িত্ব, যে যথাসময় যথা সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। মানব সম্পদের উন্নয়ন, আসলে আমরা যে যাই করি না কেন, যে যাই বলি না কেন, প্রত্যেক সরকারের কিন্তু একটা নৈতিক দায়িত্ব হচ্ছে যে এই যে মানব সম্পদ, এই নাগরিক সমাজ, এই নাগরিক সমাজকে অধিকতর উন্নত জীবন ব্যবস্থা প্রদান করা, এই যে মানব সম্পদের উন্নয়ন যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না। তোমরা সংক্ষেপে হয়তো মানব সম্পদ উন্নয়নটা এভাবে বিস্তারিত ক্লাস এই বিষয়ে আলোচনা করা সম্ভব না, তোমাদেরকে আমি সংক্ষেপে বলি যে মানুষ যখন তার স্বাভাবিক জীবনযাপন দিন দিন উন্নত জীবনযাপনের দিকে ধাবিত হবে, তখন আমরা এটা বুঝতে পারবো যে এই দেশটির মানব সম্পদের উন্নয়ন হয়েছে। অর্থাৎ আমরা এখন কত % লোক প্রাইভেট গাড়ির সুবিধা পাই, আমরা কত % লোক আমরা বিভিন্ন টেকনোলজির সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা কত % লোক আমরা সরকারের কাছ থেকে হাই স্যালারিড বেতন পাচ্ছি, কিন্তু এগুলো আবার কত % লোক যারা এনজিও বেসরকারি চাকরিতে আছেন তারা কত % স্যালারি পাচ্ছে, আর এই দেশে শিক্ষার হার কত, দারিদ্র্যের হার কত, সব মিলে এই দেশে মাতৃত্বের মৃত্যুর হার কত, হ্যাঁ, এই বিষয়গুলো যখন প্রত্যেকটা সূচকে যখন একটা দেশ ধাপে 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 এগিয়ে যাবে, তখন আমরা বলবো যে এই দেশটির মানব সম্পদের উন্নয়ন ঘটেছে। তো সরকারের দায়িত্ব হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্তই হচ্ছে যে মানব সম্পদের উন্নয়ন করতে হবে। তারপরে তোমরা দেখবা যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই বিষয়টা আমরা বিচার বিভাগ যদি স্বাধীন না হয় একটা রাষ্ট্রের, তাহলে সে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচার বিভাগ বাংলাদেশ সংবিধানের আলোকে, বাংলাদেশের আইনের আলোকে কোনো সরকারের বা বেসরকারি কোনো সংস্থা বা সরকারি কোনো সংস্থা বা যে কারো প্রভাব মুক্ত থেকে এই বিচার বিভাগ দেশের নাগরিকের জন্য সমান বিচারের ব্যবস্থা করবে। অর্থাৎ এই কনস্টিটিউশনের আলোকে রচিত যে সকল আইন আছে এবং এই কনস্টিটিউশনের মাধ্যমে আমাদের দেশের বিচার ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত করবে, এই দায়িত্ব কিন্তু সরকার যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে স্বাধীনতা প্রদান করতে হবে। তারপরে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তোমরা জানো যে একটা দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে গণতন্ত্র, আবার গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে যে সঠিক ভোট ব্যবস্থা, আবার সঠিক ভোট ব্যবস্থা করতে গেলে তো আমাদের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন আমাদের আসলে এই ভারতীয় উপমহাদেশে তথা এশীয়
আহ, এই সকল এই কান্ট্রিগুলোতে আমরা এই জিনিসটা দেখেছি যে আসলে আমরা সঠিকভাবে আমরা কিন্তু স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন কিন্তু আমরা ওভাবে করতে পারিনি। এটা আমাদের একটা জাতীয় ব্যর্থতা। আমরা যদি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমাদেরকে এ বিষয়ে সবারই মনোযোগ স্থাপন করতে হবে যে আমরা আমাদের ফিউচার নেশনকে কি দিয়ে যাব। এটা আমাদের আসলে সমাজের যারা বড় অধিকর্তা আছেন থেকে শুরু করে যারা একেবারে নিম্ন পদস্থ আছেন, সবাইকে একটা জিনিস চিন্তা করা উচিত যে বাংলাদেশের মানুষের গড় আয়ু 70 বা 75 বছর, কিন্তু 70-75 বছর পর আমরা তো কেউ থাকবো না। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করেছে সেও তো 75-80 বছর পর থাকবে না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে, সেই ভবিষ্যৎ প্রজন্ম এসে তো আমাদেরকে দায়ী করবে যে আমাদের যে পূর্বপুরুষ তারা এদেশে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন কেন সঠিকভাবে করেনি। যদিও আগের থেকে আমরা একটু ভালো পজিশনে এসেছি, আরও হয়তো আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব যে আমরা স্বাধীন এবং নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠনের জন্য আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন আছে। তারপরে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সরকারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো গ্রহণ করতে হবে। শুধুমাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করলেই চলবে না। এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে গ্রহণ করা হয় সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় কিনা, মাঠ লেভেলের কর্মকর্তারা সেটা সঠিকভাবে বাস্তবায়ন করতেছে কিনা, এবং স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের এই সদিচ্ছাগুলোকে একেবারে গ্রাসরুট লেভেলে, একেবারে যারা ভিকটিম, যাদের কাছে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যাদের আওতায়, তারা পাচ্ছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, আমি পূর্বের ক্লাসে বলেছি, আজকেও বলেছি যে দেশে আইনের শাসন যদি না থাকে, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কোনোদিনও সুশাসন প্রতিষ্ঠিত হবে না। গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে যে দেশে যে আমাদের গণমাধ্যম আছে এবং আমাদের যে গণমাধ্যম বলতে মিডিয়া, সেটা হতে পারে টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া, যত প্রকার মিডিয়া আছে সেই মিডিয়াগুলোকে এবং প্রত্যেকটা নাগরিকের যে বাক স্বাধীনতা, এগুলো একটু নিশ্চিত করতে হবে যদি সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, আমরা যদি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। এছাড়াও জবাবদিহিতা এবং নিরাপত্তা, এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয় যে সরকারকে জবাবদিহি করতে হবে কার কাছে? জনগণের কাছে। অর্থাৎ জনগণ সরকারকে জবাবদিহি করতে চায় যে কোনো বিষয়ে সরকারের যদি কোনো সিদ্ধান্ত সঠিক না হয়, তাহলে জনগণ কিন্তু সেটা চায় যে আমরা যাতে সরকারকে জবাবদিহিতার আওতার মধ্যে নিয়ে আসি। এছাড়া নিরাপত্তার একটা বিষয় আছে যে তোমরা জানো যে দেশে বিভিন্ন কারণে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে দেশের নিরাপত্তার মাঝে মাঝে অবনতি ঘটে। বিশেষ করে আমাদের মা বোনরা রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, নানান ধরনের সামাজিক অপকর্মের মুখোমুখি হয়। এক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় হচ্ছে যে দেশে নিশ্চিদ্র নিরাপত্তা বিধান করতে হবে। তবে এক্ষেত্রে বর্তমান সরকার আমি মনে করি যে অনেক দূর এগিয়ে গেছে। আগে সিসি ক্যামেরা শুধুমাত্র অফিস আদালতে ছিল, কিন্তু আমি দেখি ইদানিং রাস্তার মোড়ে এবং হাইওয়েতে এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও কিন্তু সরকার ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতেছে। এটা একটা ভালো দিক। সরকার যে চায় যে দেশে একটা নিশ্চিত নিরাপত্তা থাক, এটা কিন্তু আমরা দেখতেছি। তো এটার ব্যাপক প্রসারতা হবে, তখন দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে সুশাসন এবং নাগরিক সমাজ, অর্থাৎ শুধু সরকারই এই ব্যবস্থাগুলো করলে হবে না। সরকারকেই শুধুমাত্র টেনে ধরে বলা যাবে না যে সুশাসন প্রতিষ্ঠা করো, সুশাসন প্রতিষ্ঠা করো। কার জন্য সুশাসন প্রতিষ্ঠা করবে সরকার? সরকার তো সুশাসন প্রতিষ্ঠা করবে নাগরিকদের জন্য। কিন্তু নাগরিকরা যদি সুশাসন সম্পর্কে কত
শতাংশ লোকজন সুশাসন সম্পর্কে জানতে পারে। গ্রামের কিছু লোক আছে, তারা মনে করে যে যথাসময়ে আমি যদি ভিজিএফের চালটা পাই, যথাসময়ে যদি আমি ভিজিএফের সরকারের দানের যদি একটু ত্রাণ একটু পাই, বন্যার সময় যদি একটু ত্রাণ পাই বা একটু গম পাই, আটা পাই, তাহলে বুঝি দেশের সুশাসন প্রতিষ্ঠা হয়ে গেল। এমন লোকও, এমন নাগরিকও আমাদের দেশে আছে। তো এই জন্য যে এই সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকের কিন্তু একটা ব্যাপক ভূমিকা আছে। সেটা আমি আলোচনা যাওয়ার পূর্বে একটু তোমাদেরকে একটু সামান্য ধারণা একটু দিতে চাই। সেটা হচ্ছে যে সুশাসন সম্পর্কে যে দেশের নাগরিক যত শতাংশ নাগরিক সুশাসন সম্পর্কে জানবে, ওই দেশে কিন্তু সুশাসন প্রতিষ্ঠার সম্ভাবনার হার তত শতাংশই হবে। এখন দেশের নাগরিক যখন শিক্ষিত হবে, তখন দেশে অটোমেটিক সুশাসন প্রতিষ্ঠা হবে। দেশের শিক্ষিত মানুষ শিক্ষিতভাবে কিন্তু তার মতামত প্রকাশ করতে পারবে। তো মূলত এই সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে দেশের জনগণকে আমরা কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে একটু সরকারের সহযোগিতামূলকভাবে সুশাসন প্রতিষ্ঠা হবে, আর একটা হচ্ছে সরকারের সাথে বিধি মোতাবেক গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের বিধিমূলক গঠনমূলক সমালোচনা করেও সুশাসন আনা সম্ভব। অর্থাৎ সরকার যদি কোনো ভুল করে, তাহলে দেশের কোনো নাগরিক বা কোনো সংস্থা বিধি মোতাবেক গঠনমূলক সমালোচনা করতে হবে যে সরকারের এই জিনিসটা ঠিক হয়নি, সরকার অমুক দেশের সাথে এই চুক্তিটা করেছে, এই চুক্তিতে আমাদের লাভ হবে না, আপাতত লাভ দেখা গেলেও এই 12 বছর পর আমরা লসের সম্মুখীন হব, আমাদের এইটা হবে। এইগুলো হিসাব নিকাশ করে অনেক সংস্থা, অনেক ব্যক্তি আমাদের নাগরিকদের কাছে তুলে ধরে। এটাকে আমি বলি একটা সহযোগিতামূলক সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের দায়িত্ব কর্তব্য। আরেকটা হচ্ছে সুসংগঠিত এবং বিধি মোতাবেক গঠনমূলক সমালোচনার মাধ্যমেও সরকারকে একটা চাপ প্রয়োগ করা, এটাও কিন্তু নাগরিক সমাজের একটা দায়িত্ব কর্তব্য। আমি বারবারই বলি যে নো ভায়োলেন্স দিয়ে কোনো কাজ হবে না। এটা লেখনির মাধ্যমে, মতামত প্রকাশের মাধ্যমে সরকারকে এক ধরনের সমালোচনা করা যেতে পারে। এবং বর্তমান সরকার গঠনমূলক সমালোচনা এটা কিন্তু টলারেন্স করে, শোনে, মনোযোগ দিয়ে শোনে এবং সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। তো সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের যদি আমরা ভূমিকা একটু সংক্ষেপে আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের প্রথম নাগরিকদের একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ আমরা যে সমাজবদ্ধ জীব, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের সামাজিক অনেক দায়িত্ব থাকে। সমাজের মধ্যে যাতে শৃঙ্খলা সৃষ্টি না হয়, সমাজে যাতে কোনো অপকর্ম না হয়, সমাজে যাতে মাদকদ্রব্য ছড়িয়ে না পড়ে, সমাজে যাতে অবিচার অনাচার ইত্যাদি না হয়, এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে। এই ক্ষেত্রে নাগরিকরা এই যে বিভিন্ন প্রকার যে সামাজিক দায়িত্ব পালনগুলো, সেগুলো কিন্তু করতে হবে। এবং 2 নম্বরে আমরা যদি দেখি, রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করতে হবে। এই নিঃশর্ত আনুগত্য প্রদর্শন, যে যা কিছুই হোক না কেন আমাকে এইটা প্রমাণ করতে হবে যে এই দেশটি আমার, এই দেশটি ভালোবাসার দায়িত্ব আমার। আমি যা কিছুই বলি না কেন, কিন্তু আমার কথা এবং কাজ রাষ্ট্রের যাতে কোনো প্রকার ক্ষতি না করে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমরা কিছুদিন পর তোমরা অনার্সে যাবা, মাস্টার্সে যাবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা লেখাপড়া করবা, রাজনীতি করার সুযোগ পাবা। কিন্তু যে মতই প্রকাশ করো না কেন, যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হও না কেন, কিন্তু রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন, এই মনোভাবটা তোমাদেরকে পূর্বেই ধারণ করে তারপর তোমাকে অন্যান্য দায়িত্বের সাথে সম্পৃক্ত হতে হবে। আইন মান্য করা। এখন আমরা সরকারকে বলতেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। অপরদিকে কিন্তু জনগণকে কিন্তু আমরা বলতেছি যে আইন মান্য করতে হবে। অর্থাৎ দেশের জনগণ যত আইন মান্য করবে, দেশে তত শান্তি স্থাপন হবে এবং
দেশে সুশাসন প্রতিষ্ঠায় দেশ তত আগায় যাবে। তোমরা অনেকেই হয়তো পরবর্তীতে জানবা বা এখনও জানতে পারো যে এই আইন মান্য না করার কারণে অনেক মামলা আদালতে একেবারে জটলা বেঁধে আছে, যে এগুলো মামলা যে কবে নিষ্পত্তি হবে। কারণ এই আইনের সাথেই তো মামলা জড়িত, আইনের সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, আইনের সাথে কোর্ট, আইনের সাথে জেল, জরিমানা, এগুলো জড়িত। কাজে নাগরিকরা যদি আইন মান্য করে তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠায় অনেক সহজ হয়ে যায়। যেমন তোমরা জানো যে দেশে রাস্তাঘাটে গাড়ি চালাতে গেলে একটা ট্রাফিক আইন আছে। এখন ট্রাফিক আইন, একজন লোক হেলমেট পরলো না, তারপর ড্রাইভিং লাইসেন্স নাই অথবা গাড়ির কোনো কাগজপত্র নাই, সে এখন ওই অবস্থায় সে করলো কি, হাইওয়েতে গিয়ে মোটরসাইকেল চালাতে গেল। স্বাভাবিকভাবে একটা অ্যাক্সিডেন্টের বিষয় তো থাকবেই, সেটা তো তার নিজের জানের উপর যাবে। নর্মালি আইন শৃঙ্খলা বাহিনী যারা এই সকল বিষয় দেখে তাকে আবার ধরলো, ধরে গিয়ে দেখে যে গাড়িটাও তার না, তার হলেও তার নামে রেজিস্ট্রেশন নাই, তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার ইন্স্যুরেন্স নাই, তার হেলমেট নাই, যা স্বাভাবিকভাবে সে কিন্তু একটা আইনের আওতায় চলে আসলো। একটা মামলা হলে এই মামলা আবার আদালতে গেল, একটা দীর্ঘ প্রক্রিয়া শুরু হলো। এখন সবাই যদি এভাবে মোটরসাইকেল চালানো শুরু করে দেয় বা প্রাইভেট কার শুরু করে দেয় যে ড্রাইভিং লাইসেন্সও নেই, মোটরসাইকেলও নেই, তাহলে দেশটা তো এমনি দুদিনের মধ্যেই তো আইন আদালতে অচল হয়ে যাবে। এ থেকে বোঝা যাচ্ছে যে দেশের মানুষ আইন মান্য করে, সবাই আইন মান্য করে, কিন্তু যে কতিপয় মানুষ আইন মান্য করে না বা আইন ভঙ্গ করে, তাদের কারণে কিন্তু দেশে সুশাসন প্রতিষ্ঠায় বিলম্বিত হয়। তো এক্ষেত্রে প্রত্যেক নাগরিকের কিন্তু দায়িত্ব যে আমি আমার কথা কাজে সব কিছুতে আইন মান্য করার প্রবণতা সৃষ্টি করব এবং আমি আইন মেনে চলবো, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারপরে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা যদি আমাদের ভোটাধিকারটা সৎ এবং যোগ্য নেতৃত্বের মধ্যে যদি প্রয়োগ না করি, তাহলে সেই দেশে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আমরা ভোট দিতে জানি, কিন্তু ভোট কাকে দিতে হয় সেটা কিন্তু আমাদের অনেকের জানতে সমস্যা হয়। যে ভোট দিলেই হবে না, আমি যদি যোগ্য লোককে যদি ভোট না দিই তাহলে কিন্তু সেটাও এক ধরনের, দেখতে গণতন্ত্রের মতো মনে হচ্ছে, কিন্তু এটা এক ধরনের কিন্তু দেশের ক্ষতি করা হবে। আমি যদি যোগ্য ব্যক্তিকে যদি ভোট না দিই, এটা এক ধরনের দেশের ক্ষতি করা হবে। কারণ এই অযোগ্য লোকটি তো দেশের উন্নয়ন করবে না, দেশের সুশাসন প্রতিষ্ঠায় চেষ্টা করবে না, তাহলে ওর অংশীদার আমিও হব। সুতরাং যোগ্য ব্যক্তিকে, একজন সৎ ব্যক্তিকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব, নৈতিক অধিকার, যদি আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। তারপরে নিয়মিত কর প্রদান। তোমরা জানো যে একটা দেশ পরিচালিত হয় মূলত নাগরিকের করের উপর। যে দেশে কর যত নাগরিকরা বেশি বেশি কর দেবে, সে দেশ অন্য দেশ থেকে ঋণ কম নিতে হবে বা নিতেই হবে না। দেশের মানুষ স্বেচ্ছাপ্রণোদিতভাবে যদি নিয়মিত কর দেয়, সঠিক কর দেয়, তাহলে এই করের অংশটিই কিন্তু সরকার আবার ডেভেলপমেন্ট আকারে নাগরিকদেরকে ফিরিয়ে দেয়। এই যে বর্তমান যে রাস্তা হচ্ছে, এটা কার টাকা? দেশের জনগণের করের টাকা। তাহলে আমরা যদি করটা সঠিকভাবে দিই, আমি কিন্তু সেই সুবিধাটা কিন্তু অন্যভাবে পাবো। কাজে নিয়মিত কর প্রদান যদি আমরা করি, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, এবং অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধশালী হলেই কিন্তু দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। সন্তানদের সুশিক্ষা দান করা, অর্থাৎ সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থা, তোমরা এখন দেখতেছো যে দেখো একটা মহামারী করোনাকালে তোমরা ক্লাসে আসতে পারতেছো না, বিশ্ববিদ্যালয় কলেজে আসতে পারতেছো না, সরকার কিন্তু সেটা বিকল্পভাবে তোমাদের কাছে কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে সরকার একটা যুগান্তকারী একটা পদক্ষেপ গ্রহণ করলো। এর মানে সরকার কিন্তু চায় যে কোনোভাবে দেশ আটকায় থাকবে না, দেশ তার উন্নয়নের যে ধারায় অব্যাহত আছে সেটা আরও অব্যাহত থাকবে, কিন্তু আমাদের দায়িত্ব কি সেই শিক্ষাটা গ্রহণ করা, এবং এই নাগরিকদের দায়িত্ব তার সন্তানকে অবশ্যই সুশিক্ষা দান করার। তার সন্তানকে সুশিক্ষা দান করতে গেলে
সরকারের যে শিক্ষা কার্যক্রমটা আছে সেই সরকারের শিক্ষা কার্যক্রমের মধ্যে করবে কি, নাগরিক তার সন্তানদেরকে ওই প্রক্রিয়ায় অংশগ্রহণ করাবে। শিক্ষা প্রতিষ্ঠান সরকার করেছে নাগরিকদেরকে শিক্ষিত করার জন্য। এখন আমি যদি আমার সন্তানটিকে যদি শিক্ষা প্রতিষ্ঠানে না দিই তাহলে তো সেটা বাস্তবায়ন হবে না। তো এক্ষেত্রে বর্তমান সরকার, পূর্বের সরকার করেছিল, বর্তমান সরকার আরও ব্যাপক আকারে সেটা করছে, যে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি এবং এটা ব্যাপক আরে এবং ডিগ্রি পর্যন্ত মেয়ে ছাত্রীদেরকে একটা উপবৃত্তির আওতায় নিয়ে আসা, হ্যাঁ, তারপর এই যে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া, এগুলো বর্তমান সরকারের যুগান্তকারী একটা পদক্ষেপ। এর মূল কারণটাই হচ্ছে যে নাগরিক যেন তার সন্তানদেরকে সুশিক্ষার আওতায় নিয়ে আসতে পারে, সে ব্যাপারে কাজ করা। উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে নাগরিকদের। যে সরকার যে সকল উন্নয়নমূলক কাজ গ্রহণ করবে, এটা নাগরিকের যদি চায় যে সুশাসন প্রতিষ্ঠিত হোক, তাহলে অবশ্যই সেই উন্নয়নমূলক কাজগুলোতে অংশগ্রহণ করতে হবে। জাতীয় সম্পদ রক্ষা, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আমরা আসলে জাতীয় সম্পদ রক্ষা করার বিষয়টা আমাদের নাগরিকদের কত বড় নৈতিক দায়িত্ব, কর্তব্য। যে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা আছো, তারা হয়তো বিআরটিসি বাসে সেভাবে যাতায়াত করেছো কিনা জানি না, তবে ট্রেনে নিশ্চয় যাতায়াত করেছো। এই ট্রেনের বিভিন্ন কামরায়, বিভিন্ন বাথরুমে সুন্দর করে কিন্তু লেখা থাকে যে এই ট্রেন বা এই বগি বা এই যানবাহনটি একটি রাষ্ট্রীয় সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এটা একটা বড় মেসেজ যে ট্রেন সরকারের, ট্রেন জাতীয়, ট্রেন জনগণের, এর মানে ট্রেন আমার। অর্থাৎ যে ট্রেনটিতে আমি ভ্রমণ করতেছি সেই ট্রেনটি আমার, আমি আমার যানবাহনে ভ্রমণ করতেছি, তাহলে সেটাকে আমাকে কত যত্ন সহকারে ব্যবহার করতে হবে। পানির ট্যাপটি, বাথরুমে যদি আমি যাই, পানির ট্যাপটি ব্যবহার করার পর পানির ট্যাপটি যথা নিয়মে আবার বন্ধ করতে হবে। লাইট, যদি বাথরুমে যাই লাইট যদি দেই, তাহলে আসার সময় লাইটটা আমাকে বন্ধ রাখতে হবে। অর্থাৎ আমরা বাড়িতে যেভাবে আমাদের গৃহস্থালী জিনিসগুলো বা যেভাবে ব্যবহার করি, ট্রেনটিকে সেভাবে ব্যবহার করতে বলা হচ্ছে। কারণ ট্রেনটি সরকারের, ট্রেনটি রাষ্ট্রের, প্রকারান্তরে ট্রেনটি আমার বা ট্রেনটি আমাদের। এই যে বিষয়গুলো। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, এটা কিন্তু আমি যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজই হচ্ছে যে দেশে যাতে সুশৃঙ্খল অবস্থা বিরাজ করে এবং দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠা হয়। তাহলে যে বাহিনীটি নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে যে দেশে যে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, অনেকাংশে বিডিআর আছে, তারপর গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার আছে, অনেকাংশে বড় কোনো সমস্যা হলে দেশের সেনাবাহিনীর কিছু একটা অংশ জনগণের কাতারে আসে সেই সমস্যার সমাধান করার জন্য, তখনও তারা কিছুদিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের উচিত, এই জনগণের উচিত, নাগরিক সমাজের উচিত এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব। কাজে সর্বশেষ আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই যে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সব দায়িত্ব সরকারের নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সব দায়িত্ব আবার নাগরিকের নয়। সরকারের দায়িত্ব এবং নাগরিকের দায়িত্ব, এই দুটো দায়িত্ব আমরা যদি একখানে করি, তাহলে আমরা যদি বিষয়টা বুঝি, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং এর সুফল দেশের জনগণ সবাই পাবে। তোমরা এই সুশাসন প্রতিষ্ঠায় সরকারের যে দায়িত্ব, নাগরিক সমাজের যে দায়িত্ব,
এই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এই বিষয়টি নিয়ে তোমরা বাড়িতে বসে তোমরা বইতে দেখবা, বইতে যে অংশে মিল পাবা সেটা তো তোমরা মিলিয়ে পড়তে পারবে, যে অংশে মিল পাবা না সে বিষয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করবা। তোমরা এই দিনাজপুর সরকারি কলেজের যে অনলাইন ক্লাসটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, পরবর্তীতে এটা কিন্তু তোমরা ফেসবুক লাইভের মাধ্যমে তোমরা দেখতে পাবা। তোমরা এই ভিডিওটার এই ক্লাসটার বিষয়ে তোমরা কমেন্ট করতে পারবা, কোনো কিছু জানার বিষয় থাকলে আমাকে বলতে পারবা। যদি আরও কিছু তোমাদেরকে তথ্য দিয়ে আমি সহযোগিতা করতে পারি তাহলেই বর্তমান সরকারের এই অনলাইন ক্লাস নেওয়ার যে একটা স্বপ্ন থেকে যে বাস্তবায়ন সেটা সফল হবে। সর্বোপরি সবাইকে প্রশাসন, দিনাজপুর সরকারি কলেজের প্রশাসন এবং সর্বস্তরের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।